তো এটা নো এসকিউএল দিয়ে হচ্ছে ফুললি ডেটাবেস মানে হচ্ছে সাস্টেনেবল হয়ে থাকে। এবং এটা কি করে, এটা হচ্ছে মোবাইল, ওয়েব, গেমিং, বিভিন্ন ডাটা স্টোর করার ক্ষেত্রে। এছাড়া হচ্ছে এখানে নো এসকিউএল ডেটাবেস সার্ভিস ব্যবহার হয়ে থাকে। আর এটা ফুললি ম্যানেজড নো এসকিউএল ডাটাবেস সুইটেবল ফর ডকুমেন্ট অ্যান্ড কি ভ্যালু স্টোর মডেল। তো এটা মেনলি হচ্ছে নো এসকিউএল দিয়ে চলে। ডাইনামো ডিবি এটা মেনলি হচ্ছে অ্যামাজনে যে AWS রয়েছে সেটার হচ্ছে একটি ডেটাবেস। তো অ্যামাজন ডাইনামো ডিবি কী, তো এটা হচ্ছে মেইনলি যে এসকিউএল আছে সেটাকে ম্যানেজ করে থাকে, একটা স্কেলে সে ম্যানেজ করে থাকে। এবং এটার যে ডাটাটা যদি অনেক সময় অনেক হয়, তো এটার হচ্ছে অ্যাভেবিলিটিটা অনেক হাই হয় এবং ডিউরেবিলিটিটাও অনেক হাই হয়ে থাকে। এরপরে বিভিন্ন প্যাটার্নে ডাটাগুলো হচ্ছে সিঙ্ক্রোনাইজ করা যায়। এরপরে হচ্ছে ডাটাগুলোকে এপিআইয়ের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস যেটা রয়েছে। তো এখানে হচ্ছে আবার হচ্ছে এআইএমের মধ্যেও অথরাইজ করা যায়। ডিরেক্টলি আমরা এপিআইয়ের মাধ্যম দিয়ে ডাটাগুলো ডেটাবেসের মধ্যে ডিরেক্টলি নিয়ে আসতে পারবো। এছাড়াও হচ্ছে AWS-এর সকল সার্ভিসের সাথে কিন্তু এই ডাইনামো ডিবি ইন্টিগ্রেটেড হয়ে থাকে। আর এবং এটা হচ্ছে অনেক কস্ট ইফেক্টিভ হয়ে থাকে, পেমেন্ট মডেলও অনেক মানে ইফিশিয়েন্ট হয়ে থাকে। তো এখানে হচ্ছে নো এসকিউএল ডেটাবেসটা কী, তো নো এসকিউএল ডেটাবেস যখন আমাদের অনেকগুলো সেন্সরের ডাটাগুলো আমরা যখন কালেক্ট করব তখন আমাদেরকে ডাটাগুলো সাজানোর প্রয়োজন পড়বে। তো সাজানো যখন প্রয়োজন পড়বে তখন আমাদের ডেটাবেস দরকার পড়বে। তো নো এসকিউএল হচ্ছে সেই ডেটাবেস যে হচ্ছে অনেকগুলো ডেটাকে সে সাজায় রাখবে, হাই স্কেবিলিটির মাধ্যমে সাজায় রাখবে, অনেক সহজে যেন আমরা খুঁজে পাই ডেটাগুলো। এবং হচ্ছে ফাস্ট পারফরমেন্সের দিক থেকে নো এসকিউএল ব্যবহার করা হয়ে থাকে এবং ইজিলি রেপ্লিকেশন করা যায়। তো এই হচ্ছে মূলত আমাদের নো এসকিউএলের মূল ধারণা, ছোট ধারণা এখানে, যে নো এসকিউএল বেসিক্যালি কী কী কাজ করে থাকে। তো এখন আসুন যে এই যে ডাইনামো ডিবি কীভাবে কাজ করে থাকে। তো মেনলি আমাদের যে ডেটাগুলো যেগুলো আছে যেমন আমরা DHT11-এর ডেটাগুলো কালেক্ট করতেছিলাম, টেম্পারেচার এবং হিউমিডিটি। তো টেম্পারেচার আর হিউমিডিটি যে ডেটাগুলো আছে সেগুলো কি আমাদের অ্যাট্রিবিউট। এই ডেটাগুলো হচ্ছে আইটেম আকারে সে সেভ করে এবং একটি টেবিলের মধ্যে সে হচ্ছে আলাদা আলাদাভাবে টেম্পারেচার এবং হিউমিডিটি আলাদা আলাদাভাবে সে হচ্ছে সেভ করে রাখে। এই হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্টস ডাইনামো ডিবির। এরপর আসুন যে এখানে বলছে যে অ্যাট্রিবিউট কি, অ্যান অ্যাট্রিবিউট ইজ এ সিঙ্গেল ফিল্ড দ্যাট ইজ অ্যাটাচড টু অ্যান আইটেম, অর্থাৎ এমপ্লয় নেম, অর্থাৎ হচ্ছে যে টেম্পারেচার, হিউমিডিটি, এগুলো আইটেমগুলো কি আইটেম হচ্ছে যে টেম্পারেচারের ভ্যালু যেগুলো আছে, হিউমিডিটির ভ্যালু এইটা। আর টেবিল মানে তো বুঝতেছেন যে একটা টেবিলের মধ্যে টেম্পারেচার, হিউমিডিটি আর ভ্যালুগুলো একসাথে সিঙ্ক্রোনাইজভাবে থাকবে। তো এখানে হচ্ছে আপনার কিছু কনসেপ্ট দেওয়া আছে যে টেবিলস, আইটেম, অ্যাট্রিবিউটস, ইন্ডেক্স। তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিশন কি আছে মানে বোঝার জন্য। এরপরে হচ্ছে শর্ট কি, এরপরে অ্যাট্রিবিউট কীভাবে দিতে হয় সেই জিনিসগুলো এভাবে দিয়ে দেওয়া হয়েছে। আর প্রাইমারি কি বলতে মানে যে ডেটাগুলো আছে ডেটাগুলোকে চিনার উপায়গুলোকে বলা হয় প্রাইমারি কি। তো আমরা ডাইনামো ডিবি কেন ব্যবহার করব? আমরা ডাইনামো ডিবি ব্যবহার করব যখন হচ্ছে অনেকগুলো ডেটা হবে তখন স্কেবিলিটির প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। এছাড়াও নিজস্বভাবে আমরা কাস্টমাইজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাইনামো ডিবি। এছাড়া একটা টেবিলের মধ্যে, একটা ডেটাবেসের মধ্যে অনেক টাইপের ডেটা হয়ে থাকে কিন্তু। তো এই ডেটাগুলো আমরা হচ্ছে বিভিন্ন ডেটা টাইপসের মাধ্যমে বিভিন্ন টাইপের করে আলাদা আলাদাভাবে ভাগ করে দিতে পারবো। আর অনেক হচ্ছে সুইটেবল মানে যতই ডাটা থাকুক সেখানে হচ্ছে সুইটেবল পারফরমেন্সের জন্য আমরা হচ্ছে ডাইনামো ডিবি ব্যবহার করব। তো এই সকল বিষয়গুলো থেকে আমাদের ক্লিয়ারেন্স পাইতে গেলে আমাদেরকে ডাইনামো ডিবি ব্যবহার করতে হবে। তো এখন আসুন যে ডাইনামো ডিবি এবং আদার্স যেই ডাটাবেজের সার্ভিসগুলো রয়েছে, এখানে দেখুন ডাইনামো ডিবি RDS রয়েছে, রেডশিফট, অরোরা, অনেকগুলো হচ্ছে কিছু ডাইনামো ডিবি কিছু ডেটাবেস সার্ভিসের আমি হচ্ছে এখানে পার্থক্য দিয়েছি। তো এখানে দেখুন স্কেলিংয়ের ক্ষেত্রে ডাইনামো ডিবি হচ্ছে স্কেলিং সিমলেসলি করে থাকে। আর হচ্ছে RDS করে কি ইজি টু স্কেল, রেডশিফট করে কি মোর কমপ্লেক্সিটি ইন স্কেলিং, মানে রেডশিফটের অনেক কঠিন হয়, এবং অরোরাতে হয় ইজি টু স্কেল।
স্টোরেজের ক্ষেত্রে হচ্ছে ডায়নামোডিবিতে হচ্ছে আনলিমিটেড স্টোরেজ, আপনি যত ইচ্ছা তত ডেটা আপনি এখানে স্টোর করে রাখতে পারেন। আরডিএসে রয়েছে 64 টেরাবাইট, রেড শিফটে রয়েছে 2 পেটাবাইট এবং অরোরাতে রয়েছে 64 টেরাবাইট উইথ আরডিএক্স, অর্থাৎ আরডিএক্স আর অরোরা একই। প্রাইসিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি যতটুকু ডায়নামোডিবির ক্ষেত্রে হচ্ছে যতটুকু আপনি ইউজ করবেন ততটুকুই আপনাকে পে করতে হবে। আর আরডিএক্স হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আপনাকে পে করতে হয়। আর রেড শিফটে হচ্ছে অন ডিমান্ড মডেল উইথ অ্যাডেড কস্ট, মানে ডিমান্ড অনুযায়ী তাদের হচ্ছে মানে কস্টিংটা থাকে। আর আরডিএক্সের যেটা কস্ট সেটাই হচ্ছে অরোরাতেও আরডিএক্সের উপরে ডিপেন্ড করে থাকে। আর মেনটেনেন্সের ক্ষেত্রে হচ্ছে আরডিএক্স, আরডিএস আর ডায়নামোডিবি এগুলো হচ্ছে এডাব্লিউএসি মেনটেনেন্স করে থাকে, মানে অ্যামাজন ওয়েব সার্ভিস যেটা রয়েছে সেটাই হচ্ছে তারাই মেনটেন করে থাকে। আর রেড শিফট, অরোরা এগুলো হচ্ছে মেনটেন করার প্রয়োজন পড়ে না, অরোরা মেনটেন করার প্রয়োজন পড়ে না, বাট রেড শিফটের হচ্ছে অনেক রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে। তো ডায়নামোডিবির কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে অন ডিমান্ড ক্যাপাসিটি মোড, তারপর বিল্ট ইন সাপোর্ট ইন এসিডিআই ট্রানজ্যাকশানস, অন ডিমান্ড ব্যাকআপ, পয়েন্ট ইন টাইম রিকভারি, অর্থাৎ আপনার ব্যাকআপও রাখা যাবে। আবার রিকভারির জন্য অনেক সময় কী হয়, আমরা লোকালে যে ডেটাগুলো পাঠাই অনেক সময় হার্ড ডিস্ক ক্র্যাশ করে, বাট আমাদের যে ডায়নামোডিবি রয়েছে ক্লাউড সার্ভিস, তো এখানে আমাদের ডাটা ইরেজ হওয়ার কোনো রকম ভয় থাকে না। তো ডায়নামোডিবি ব্যবহার করার কিছু বেনিফিটস আছে, যেমন হচ্ছে হেভিলি অ্যাপ্লিকেশন সে রিড করতে পারে, তারপরে এসএসডিতে অলওয়েজ স্টোর করে থাকে, ফাস্ট এবং ফ্লেক্সিবল হয় এবং হাই অ্যাভেবিলিটি ইন বিল্ট ইন, মানে অনেক সহজে এটা পাওয়া যায়। তো ডায়নামোডিবি আমরা প্রথমত কীভাবে সেট আপ করবো, তো দুইভাবে হচ্ছে ডায়নামোডিবি এডাব্লিউএসের ক্ষেত্রে সেট আপ করা যায়। একটা হচ্ছে আমরা লোকাল সার্ভারের জন্য আমরা একটা ডাউনলোডেবল ভার্সন রয়েছে, তো সেটা হচ্ছে আমরা ডাউনলোড করে জাস্ট হচ্ছে আমরা সেট আপ করতে পারি। আর হচ্ছে একটা অনলাইন যে ভার্সন ওয়েব সার্ভিস যেটা রয়েছে ক্লাউডে, যেটা নিয়ে আমরা কাজ করব, সেটা একটা রয়েছে। তো এখানে আপনি অ্যাক্সেস করার জন্য আপনাকে কনসোল ব্যবহার করতে হবে, তারপরে AWS CLI ব্যবহার করতে হবে, এপিআইয়ের মাধ্যমে করতে পারেন অ্যাক্সেস, NoSQL-এর মাধ্যমেও ডায়নামোডিবিতে অ্যাক্সেস করতে পারেন, অথবা আইপি অ্যাড্রেস রেঞ্জের মাধ্যমে ডায়নামোডিবিতে আপনি অ্যাক্সেস করতে পারেন। তো এখানে CLI, AWS CLI মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, ঠিক আছে। তো ডায়নামোডিবিতে আপনার হচ্ছে কিভাবে আমরা জিনিসগুলো সেট আপ করবো সেই জিনিসগুলো নিয়ে একটা প্রিকোয়ারিজ আমরা দিয়ে এখানে রেখেছি, যে যেমন হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ডায়নামোডিবি যেটা আমরা জানলাম। তারপর আমরা টিউটোরিয়াল দেখব কিছুক্ষণ পরে, আমরা হচ্ছে সরাসরি ডায়নামোডিবিতে কী করে আমরা টেবিল ক্রিয়েট করব, কী করে আমরা ডাটাগুলো হচ্ছে এন্ট্রি করব, এরপরে হচ্ছে ডাটাগুলো টেবিল থেকে কী করে রিড করব, ডাটাগুলো আপডেট করব কীভাবে, কোয়েরি ডাটা কীভাবে টেবিলে বসাবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা সরাসরি হচ্ছে লাইভ দেখব, ডেমোতে দেখব। তো ডায়নামোডিবিতে হচ্ছে এসডিকেএসে হচ্ছে আমরা কীভাবে জিনিসগুলো হচ্ছে শুরু করব। তো প্রথমত হচ্ছে জাভা এবং ডায়নামোডিবি এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব, যে জাভা এখানে অনেকগুলো টপিক আছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তী আলোচনা করব, যে ডায়নামোডিবিতে আমরা কিভাবে জাভার সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারি, জাভা স্ক্রিপ্টের সাথে কী করে সিঙ্ক্রোনাইজ করতে পারি, নোড.js-এর মাধ্যমে কীভাবে ডায়নামোডিবি কীভাবে অ্যাক্সেস করতে পারি, .NET-এর মাধ্যমে কীভাবে করতে পারি, PHP-র মাধ্যমে কীভাবে করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমত আমরা যখন ডায়নামোডিবি ক্রিয়েট করব তখন আমাদেরকে টেবিলস, তারপর আইটেম, কোয়েরিজ, স্ক্যান, ইন্ডেক্স এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমত আমাদেরকে স্টেপ 1-এ টেবিল এবং ডাটা ক্রিয়েট করতে হবে, তারপর আইটেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস ক্রিয়েট করতে হবে, কোয়েরিজ ক্রিয়েট করতে হবে, এরপরে কি স্ক্যান করতে হবে, ঠিক আছে, ডাটা অ্যাক্সেস করতে হবে সেকেন্ডারি ইন্ডেক্সের সাথে। তো এই হচ্ছে মূলত আমাদের ডায়নামোডিবির মূল ফিচার্সগুলো, এবং মূল হচ্ছে আমরা কিভাবে ডাটাগুলো নিয়ে আসবো ডাটা লাইন থেকে, সেই জিনিসগুলো আপনাদেরকে বোঝানো হলো। তো এখন আমরা বেসিক্যালি আমরা কি করব, আমরা হচ্ছে ক্রোমে চলে যাব। আমরা তো এর আগে হচ্ছে AWS-এ থিং কী করে ক্রিয়েট করতে হয়, কিভাবে পলিসিস কীভাবে করতে হয়, তো এই জিনিসগুলো তো আমরা দেখেছি।
তাই না? তো ওই জিনিসগুলো তো আমাদের আর দেখার প্রয়োজন নাই। তো আমরা জাস্ট হচ্ছে আমাদের AWS অ্যাকাউন্টে চলে যাই এবং সেখানে আমরা ওই থিংয়ের মধ্যে দিয়ে যে ডেটাগুলো আমরা নিয়ে আসব, সেই ডেটাগুলো থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে ডায়নামোডিবিতে ডাটাগুলো স্টোর করব। সো বেসিক্যালি আমরা এখন ওয়েব সার্ভার একটি ক্রোম ব্রাউজার দিয়ে আমরা আমাদের যে AWS যে অ্যাকাউন্টটি রয়েছে, যেটা আমরা এর আগে ক্রিয়েট করেছিলাম, সেখানে আমরা চলে এসেছি। তো এখন আমরা কী লিখব? আইওটি কোর। তো আইওটি কোরে আমরা চলে এসেছি। তো আইওটি কোডে আসার পরে আমরা হচ্ছে থিং ক্রিয়েট করব প্রথমত। তো ম্যানেজে যে হচ্ছে অল ডিভাইসে ক্লিক করব, এরপরে আমরা থিং ক্রিয়েট করব। তো আমরা তো হচ্ছে থিং এর আগে হচ্ছে আমরা ক্রিয়েট করেছি, গত ক্লাসে আমরা দেখেছি কী করে থিং ক্রিয়েট করতে হয়, তারপরে কিভাবে আমরা পলিসিসগুলো কিভাবে ক্রিয়েট করব, এই জিনিসগুলো তো আমরা দেখেছি, তাই না? যে সার্টিফিকেটস, তারপরে হচ্ছে পলিসিস, এখানে আমরা পলিসিসগুলো ক্রিয়েট করেছিলাম। তারপরে সার্টিফিকেটসগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম, রাইট? তো আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব না, আমরা ডিরেক্টলি হচ্ছে থিংসে চলে যাব। থিংসে যাওয়ার পরে আমাদের এখানে সব কিছু আছে। তো এখন আমরা থিংসের মধ্যে আমাদের যে ডিএসটির ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা পুশ করব। তো সেক্ষেত্রে হচ্ছে কোড তো হচ্ছে এর আগে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আর কি আমাদেরকে এখানে কোড আপলোড করতে হবে। তো এই কোড তো হচ্ছে এর আগে আপনাদেরকে দেখাইছি। তো এখানে আমরা কয়েকটা লাইব্রেরি নিয়েছি, যেমন হচ্ছে wifi.h, তারপরে ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউর, এরপরে পাবসাব ক্লায়েন্ট, তারপরে আর্ডিনো জেসন, টাইম, সিক্রেটসের মধ্যে কি আমরা হচ্ছে আমাদের SSID এবং পাসওয়ার্ডটা দিয়েছি, এবং যে থিং নেম যেটা রয়েছে, যে আমাদের এখানে যে থিং নেমটা ছিল, এই যে আমাদের থিং নেমটা আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমরা হচ্ছে তারপরে অ্যামাজন রুট CA যে সার্টিফিকেটটা রয়েছে, তারপরে ডিভাইস সার্টিফিকেট যেটা রয়েছে, এরপরে ডিভাইস প্রাইভেট কি যেটা রয়েছে, এটা গত ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে কোথায় থেকে এগুলো ডাউনলোড করতে হয়। তো অবশ্যই এগুলো জায়গা মতো বসাই দিবেন। তারপরে আমাদের গত ক্লাসের তো কোডগুলো সব কিছু বুঝাই দিয়েছি আপনাদেরকে। তো হোপফুলি আজকে হচ্ছে কোড বোঝানোর কোনো কিছু নাই, সেম কোডই সেমভাবেই আমরা পুশ করব। তো এখানে হচ্ছে পাবলিশ যে টপিকটা রয়েছে, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব যে টপিক রয়েছে, এখানে আমরা ESP8266 পাব যেই অপশনটা রয়েছে সেটা আমরা কপি করে আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে MQ টেস্ট ক্লায়েন্টে চলে যাব। তো MQ টেস্ট ক্লায়েন্টে যাওয়ার পরে আমরা ডিরেক্টলি এটা লিখে আমরা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করব। তো দেখুন আমাদের কিন্তু এখানে অলরেডি হচ্ছে ডাটা কিন্তু অলরেডি আসছে। প্রতি 5 সেকেন্ড পর দেখুন আমাদের ডাটাগুলো কিন্তু একের পর এক কিন্তু আসছে এখানে, রাইট? এখানে কিন্তু ডাটা একের পর এক কিন্তু আসতেই আছে। দেখুন 53 সেকেন্ড পর আসছিল, এখন আসছে হচ্ছে 59 সেকেন্ডে, আবার 5 সেকেন্ড পরে, মানে 6 সেকেন্ড পর আর কি ডাটাগুলো আসছে। তো হোপফুলি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন যে কোডটা কিভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে রান করতে হয়। তো এখানে সেরকম কোনো কিছুই না কোডে, আমাদেরকে জাস্ট আমরা এখানে ইগুলো নিয়েছি, লাইব্রেরিগুলো নিয়েছি, তারপরে আমাদের ডিএসটি পিন যেটা রয়েছে, ডিএসটি পিন আমরা ডিফাইন করে দিয়েছি। এরপরে টেম্পারেচার এবং হিউমিডিটি যেটা রয়েছে সেটা আমরা এখানে ক্লিয়ার করে দিয়েছি। এরপরে পাবলিক AWS IoT পাবলিশ যে টপিকগুলো রয়েছিল, টপিকগুলো আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি। যে এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে নাম দিতে পারেন, কিন্তু যেই নাম দিবেন সেটাই কিন্তু আমাদের ওখানে পুশ করতে হবে, ওখানে পাবলিশ করতে হবে। এরপর আমরা টাইম জোন নিয়েছিলাম একটা, এবং কানেক্ট AWS যেটা দিয়েছিলাম, যেটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে এটা কেন দেবো। তারপরে আমরা যে এখানে যে রুট CA যে কনস্ট্যান্ট ক্যারেক্টার যেগুলো নিয়েছিলাম, রুট CA, তারপরে হচ্ছে আমাদের এখানে ডিভাইস সার্টিফিকেটের জন্য, তারপর প্রাইভেট কিয়ের জন্য। তো এগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি।
এবং আমাদের যে ক্লায়েন্ট সার্ভার যেটা রয়েছে MQTT হোস্ট সেটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি এবং পরবর্তীতে আমরা কানেক্টিং টু AWS দেখাচ্ছি। তো থিং নেম যখন যদি কানেক্টেড হয়ে যায় তো AWS কানেক্ট সাবস্ক্রাইব টপিকটা দেখাই দিবে। অ্যান্ড আমাদের যে টাইম স্ট্যাম্প তারপরে হিউমিডিটি ডেটা এগুলো হচ্ছে ডিরেক্টলি আমাদের ওখানে পাবলিশ হয়ে যাবে। তো সেট আপের ক্ষেত্রে তো আমরা কিছুই না, জাস্ট বড ডেটটা আমরা সেট করেছি, তারপরে এই যে কানেক্ট AWS যেটা রয়েছে যেই বিল্ট ইন ইউজার ডিফাইন ফাংশন যেটা নিয়েছিলাম সেটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি ভয়েস সেট আপের মধ্যে, আর DHT11 ইনিশিয়ালাইজ করে নিয়েছি। তো এই হচ্ছে মূলত আমাদের এখানে মানে ভয়েড সেট আপের মূল কাজ। তো এখন ভয়েড লুপের মধ্যে কি করেছি আমরা, টেম্পারেচার এবং হিউমিডিটির ডেটাগুলো হচ্ছে সেন্সর থেকে রিড করেছি, DHT.read হিউমিডিটি আর DHT.read টেম্পারেচার, এই দুইটা দিয়ে আমরা ডাটাগুলো হচ্ছে রিড করেছি। রিড করার পরে কি করছি আমরা, যে এই যে টাইমটা আছে টাইমটা আমরা জাস্ট প্রিন্ট করতেছি এবং আমরা এখানে টেম্পারেচার এবং হিউমিডিটি যেটা আছে সেটা আমরা ডিরেক্টলি প্রিন্ট করে দিচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের মূল প্রোগ্রাম। অতটা মানে এর আগে যেটা প্রোগ্রাম ছিল আমাদের সেই প্রোগ্রামটাই। দেন কি করেছি আমরা, বোর্ড সিলেক্ট করেছি এবং পোর্ট সিলেক্ট করে দিয়েছি। তো এই হচ্ছে মূলত আমাদের কোড। ঠিক আছে, আপনারা হচ্ছে ESP8266 করতে পারেন, 32ও করতে পারেন। ঠিক আছে, তো আমাদের মূল মেন কোড এটাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাটা কিন্তু অলরেডি আসছে। ঠিক আছে, তো অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু দেখি যে এখানেও কিন্তু আমাদের সেম ডাটাই কিন্তু আসছে। ঠিক আছে, 6 সেকেন্ড পর পর ডাটাগুলো হচ্ছে আমাদের এখানে সেন্ড হইতেছে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই ডেটাগুলোই আমরা আমাদের যে DynamoDB যেটা রয়েছে ডেটাবেস আমরা সেখানে হচ্ছে এখানে পুশ করব। তো কিভাবে করতে হবে, তো আমাদেরকে এই যে কর্নারে যে এটা রয়েছে সেখানে আমাদের রুলস দেখতে হবে, রুলস কোথায় আছে। তো মেসেজ রাউটিংয়ে গেলে দেখুন এই যে মেসেজ রাউটিং যে অপশনটি রয়েছে, যে মেসেজ রাউটিং অপশনে দেখুন রুলস যেটা রয়েছে, রুলসে আমরা ক্লিক করব। তো এখানে আমাদেরকে প্রথমে রুলস ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট রুলসে ক্লিক করব, এরপর রুলস নাম দিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে রুল নেম আমি এখানে দিয়ে দেই আমাদের যে এটা রয়েছে এখানে ESP8266 AWS DB রুল, আমরা এটা দিয়ে দিই DB রুল দিয়ে দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে এখানে অ্যাট্রিবিউটস সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে কি করব, এখানে টাইম স্ট্যাম্প প্রাইমারি কি এবং হচ্ছে সেকেন্ড শর্ট কিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে জাস্ট আমরা এই দিয়ে দিই যে টাইম স্ট্যাম্প থেকে আমরা নিব। টাইম স্ট্যাম্প অ্যাজ TS from DB pub। আমরা যে এখানে যেটা দিয়েছিলাম আমরা কোথা থেকে ডাটাগুলো নিব, ডাটাগুলো আমরা এই যে AWS এই ESP8266 AWS DB pub থেকে আমরা ডাটাগুলো নিব, আর বাকিগুলো হচ্ছে আমাদের এখানে দরকার নাই। তো আমাদের হচ্ছে কোয়েরিজটা লেখা শেষ, SQL কোয়েরিজটা লেখা শেষ। এখন হচ্ছে আমরা নেক্সট ক্লিক করব। তো আমাদেরকে এখানে আবার বলছে যে অ্যাকশান দিতে বলতেছে। তো আমরা অ্যাকশান হিসেবে এখানে DynamoDB V2 যেটা ভার্সন 2 যেটা রয়েছে সেটাতে আমরা সিলেক্ট করব এবং আমাদেরকে এখানে টেবিল নাম দিতে বলতেছে। তো আমরা এখানে টেবিল নাম আমাদেরকে দিতে হবে এখানে। তো আমরা জাস্ট ক্রিয়েট টেবিলে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে টেবিলের নাম দিতে হবে। তো আমরা ESP8266 AWS DB দিয়ে দিলাম। তো বেসিক্যালি আমরা এখানে টেবিল নামটা এখানে দিয়ে দেব। দেন আমরা এখানে পার্টিশন কিটা দেব। তো পার্টিশন কি আমরা টাইম স্ট্যাম্প নেব এবং হচ্ছে এখানে TSটা নিয়ে নেব। তো TSটা আমরা হচ্ছে নাম্বারিং নিব আর টাইম স্ট্যাম্পটা হচ্ছে স্ট্রিং হিসেবে নিই। দেন হচ্ছে আমরা এখানে ক্রিয়েট টেবিলে ক্লিক করব। তো গাইস আমাদের এখানে হচ্ছে
যে টেবিলটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট এখনও হইতেছে। তো আমি বা উপরে যেগুলো রয়েছে অ্যাক্টিভ সেগুলো আমরা এখানে ডিলিট করে দিই, আমাদের এখন এগুলো দরকার পড়তেছে না। তো গাইস দেখুন আমাদের যে এইটা রয়েছে সেটা কিন্তু অলরেডি আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমাদের টেবিলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে। তো টেবিলটা হচ্ছে আমাদের এখানে যখন ক্রিয়েট হয়ে গেছে সো গাইজ আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে আবার প্রিভিয়াস যে পেজটা রয়েছে প্রিভিয়াস পেজে আমরা চলে আসব, দেন আমরা এখানে টেবিলে ক্লিক করব। তো টেবিলটা পাওয়া যাচ্ছে না, তো আমরা জাস্ট একবার রিফ্রেশে ক্লিক করব। তো রিফ্রেশে দেখুন আমাদের এই যে ESP8266 যে এইটা রয়েছে টেবিলটা রয়েছে সেটা আমরা দিব, এবং আই এম রোলে আমরা হচ্ছে একটা রুল ক্রিয়েট করতে হবে, আমাদেরকে রোল ক্রিয়েট করতে হবে। তো আমরা জাস্ট ক্রিয়েট এ রোল দিব, রোল নামটা আমরা এখানে দিয়ে দেবো। তো রোলটা আমরা ক্রিয়েট করে নেব, দেন আমাদের রোলটা দেওয়ার পরে আমাদেরকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমাদেরকে একবার রিভিউ দিবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, সব কিছু ওকে আছে কি না, সেই জিনিসটা দেখার জন্য আমাদেরকে একবার হচ্ছে তারা দিবে। দেন আমরা হচ্ছে এখন ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো আমাদের রুলটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট রুলসে হচ্ছে আমরা এখন হয়ে গেছে আমাদের, তো আমাদের রুলসটাও হচ্ছে ক্রিয়েট করা শেষ। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের যে লিস্ট টেবিল আছে টেবিলে যে আমরা এক্সপ্লোর যে আইটেমস রয়েছে এক্সপ্লোর আইটেমে ক্লিক করব, এবং এখানে যে টেবিলস রয়েছে টেবিলসটা আমরা সিলেক্ট করে দেখব যে আমাদের এখানে কোনো ডাটা আসছে কি না। তো আমরা জাস্ট এখানে স্ক্যান কোয়েরিজ দিব, দিয়ে রান দিব। তো আমাদের এটা রানিং হইতেছে, কিন্তু আমাদের এখানে কোনো ডাটা আসছে না। তো কেন আসছে না সেই জিনিসটা আমরা একটু চেক দিব। তো আমরা আবার হচ্ছে রুলসে চলে যাই, দেন সব কিছু ঠিকঠাক আছে, দেন আবার একটু চেক দেই। यहाँ देख सकते हैं कि हमारा डेटा जो है क्लाउड पे आ चुका है, मीन्स हमारा जो डिवाइस है वो बढ़िया अच्छे तरीके से काम कर रहा है। अब हम देखते हैं कि डेटा जो है DynamoDB में आया कि नहीं आया। गाइस आप यहाँ देख सकते हैं कि हमारा डेटा जो है यहाँ पे नहीं आया। तो देखते हैं प्रॉब्लम कहाँ पे है, रूल इंजन में आते हो। गाइस आप यहाँ देख सकते हैं कि हमारा ये जो पाथ है ये गलत डला हुआ है। यहाँ से सिंपली आप इसे कॉपी करें एंड यहाँ पे पेस्ट कर दो, देन अपडेट। गाइस आप यहाँ देख सकते हैं कि हमारा वो डेटा DynamoDB टेबल में आ चुका है। देखिए गाइस अगर हम इसे कम या ज़्यादा करेंगे देन ये जो डेटा है उसी हिसाब से फ्लक्चुएट होगा यहाँ पे। देखिए
ये जो हमारा टाइम स्टैम्प है, ये टाइम स्टैम्प का शॉर्टकट TS है, जो कि नंबरिंग में आ रहा है, ह्यूमिडिटी, और ये हमारा टेम्परेचर है। সো বেসিক্যালি হচ্ছে সবার রিকোয়েস্ট থাকে যে হচ্ছে কোডটা সরাসরি যেন হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাদেরকে বুঝাই। তো আমি আবার হচ্ছে জিনিসটা আপনাদেরকে, আমাদের এই জিনিসটা অনেক ইজি, ঠিক আছে, যে AWS থেকে আমরা AWS IT কোড থেকে ডাটা নিয়ে কিভাবে আমরা ডিরেক্টলি ডায়নামোডিবিতে দিব, জিনিসটা কিন্তু অনেক ইজি। আপনারা দেখলেন যে জাস্ট মানে কয়েকটা স্টেপ ফলো করলেই আমরা হচ্ছে এই জিনিসটা পারবো। তো আমাদের মেন জিনিসটা কি, যে কোডটা ঠিকঠাক রাখা, এরপরে হচ্ছে যে আমাদের ডিভাইস যে কীগুলো রয়েছে, যেমন অ্যামাজন রুট CA, তারপরে হচ্ছে ডিভাইস সার্টিফিকেট, এরপরে প্রাইভেট কি, এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক রাখেন এবং কোডটা যদি ঠিকঠাক রাখেন, পাবলিক ক্লায়েন্ট যেগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক রাখেন, তাহলে MQTT প্রোটোকল যদি ঠিকঠাক রাখেন, তাহলে কোড আমাদের হচ্ছে ডাটাগুলো পুশ হবে। তো আপনাদের অনেক রিকোয়েস্ট আমি আবার বলতেছি যে প্রথমত আমরা এখানে কয়েকটি লাইব্রেরি নিয়েছি, ঠিক আছে, যে wi-fi.h, তারপরে হচ্ছে ওয়াইফাই ক্লায়েন্ট secure.h, MQTT প্রোটোকলের জন্য আমাদের এটা প্রয়োজন পড়বে, তারপরে পাবসাব ক্লায়েন্ট, এরপরে হচ্ছে আর্ডিনো জেসন, টাইম নিয়েছি, secrets.h এর মধ্যে আমরা এই যে এখানে যে এগুলো রয়েছে, যে ওয়াইফাই এর SSID, এরপর হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড, এরপরে থিং নেম, আমরা থিং নেম যেখানে দিয়েছিলাম AWS-এ, সেই থিং নেমটা আমরা আবারও সিলেক্ট করে নিয়েছি। এরপরে যে কনস্ট্যান্ট MQTT হোস্ট যেটা রয়েছে, তো MQTT হোস্ট এটা আমরা কোথায় পাবো, আপনারা কি কেউ বলতে পারেন? তো MQTT হোস্টটা আমরা কোথায় পাবো? আমরা হচ্ছে যদি আবারও চলে যাই এখানে দেখুন আমাদের এই যে থিং আছে, সেটিংস আছে, আমরা জাস্ট হচ্ছে উপরে যে দেখুন এই যে ডোমেন কনফিগারেশন যে অপশনটা রয়েছে, এই ডোমেন কনফিগারেশনে ক্লিক করলেই আমরা বলেছিলাম যে এখানে নিচে কিন্তু আপনার এই যে ডোমেন নেম যেটা রয়েছে, এই যে এখানে যেটা রয়েছে লিঙ্কটা রয়েছে, যে সাউথ ইস্ট অ্যামাজন AWS.com, এটা আমাদের ইনাবল আছে। তো আমরা জাস্ট এটা আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে জাস্ট কপি করে দেব, এরপরে আমাদের স্ট্যাটিক কনস্ট্যান্ট ক্যারেক্টারে হচ্ছে CRT দিয়ে হচ্ছে অ্যামাজন রুট CA এটা ডিফাইন করেছি, এবং ডিভাইস সার্টিফিকেটের ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট সার্টিফিকেটে প্রোগ্রাম দিয়ে আমরা এটা ডিক্লেয়ার করেছি, এবং প্রাইভেট কিটা আমরা দিয়ে দিয়েছি। তো এগুলো আমরা কোথায় পাবো? আমরা যখন থিং ক্রিয়েট করব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো পেয়ে যাব, ঠিক আছে। তো বিগত ক্লাসে কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি। তো কোডে চলে যাই। প্রথমত আমরা DHT.h নিয়েছি। DHT.h কী করেছি আমরা? DHT পিন 4, মানে 4 নাম্বার পিনের সাথে আমরা কানেকশন দিয়েছি, এবং DHT টাইপ যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে ডিফাইন করে দিয়েছি। এরপর আমরা কি করেছি? DHT পিন, DHT যে ভ্যারিয়েবলটা রয়েছে এর মধ্যে হচ্ছে আমরা DHT পিন এবং DHT টাইপটা স্টোর করে নিয়েছি। এরপরে হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবলস নিয়েছি, H এবং T, ফ্লোট টাইপ ভ্যারিয়েবলস নিয়েছি H এবং T, এবং কয়েকটা আরও দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, একটা হচ্ছে আনসাইন লং এবং কনস্ট্যান্ট লং। তো আনসাইন লং লাস্ট মিলিস 0 দিয়েছে, এবং কনস্ট্যান্ট লং যেটা ইন্টারভাল আমাদের কত সেকেন্ড পর ডাটাগুলো সার্ভারে পুশ করবে সেই জিনিসটা আমরা এখানে ডিফাইন করে দিয়েছি। এরপরে আমাদের যে MQTT টেস্টের ক্ষেত্রে আমাদেরকে ডাটাগুলো সাবস্ক্রাইব করতে হবে এবং পরবর্তীতে পাবলিশ করতে হবে। তো ওই জন্য হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবল কনস্ট্যান্ট নিয়েছি, যে ডিফাইন AWS IoT পাবলিশ টপিক, যেটা আমরা এখানে আমাদের ইচ্ছা মতো নাম, আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো নাম দেবেন। পাবলিশের জন্য একটা নিয়েছি, সাবস্ক্রাইবের জন্য একটা নিয়েছি। এরপর হচ্ছে ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউরে নেট নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি, এবং পাবসাব ক্লায়েন্টের মধ্যে নেটটাকে হচ্ছে অ্যালাইন করে দিয়েছি। এখন এখানে কি করেছি, যে একটা ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি আমরা নিজেদের ইচ্ছা মতো, যে NTP কানেক্ট। এখানে আমরা কি করেছি, যে আমাদের বাংলাদেশের যে টাইম জোনটা রয়েছে, আমরা AWS-এ পাওয়ার BI-এর ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম, আজুরের পাওয়ার BI-এর ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম যে আমরা টাইম জোনটা NTP যেটাকে বলা হয়, যে সেখানে আমরা টাইম জোনটা কীভাবে আমরা দিয়েছিলাম, pool.ntp.org, এখান থেকে আমরা এই সার্ভার থেকে টাইমটা নিয়েছি। টাইমটা নিয়ে আমরা টাইমটা জাস্ট হচ্ছে এখানে এই
গেট টাইমে হচ্ছে আমরা সেট করে দিয়েছি। অ্যান্ড আরও একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি, সেখানে আমরা কি করেছি যে টপিক বাইট পেলোড, এটা তো আপনারা জানেন কেন নিয়েছি, যে আমাদের পেলোডটা দেওয়া লাগবে এবং ডাটা যদি রিসিভড হয় তাহলে হচ্ছে আমাদের এখানে রিসিভড দেখাবে এবং সেটা আমাদের এখানে প্রিন্ট করবে। এরপরে কানেক্ট AWS, যে আমাদের যে ডিভাইস যে সেট আপ রয়েছে ওয়াইফাই SSID যেটা রয়েছে এখানে, এই ওয়াইফাই SSIDটা সে চেক দিবে এখানে, যদি কানেক্টেড হয় মানে ঠিকঠাক হয় তাহলে হচ্ছে কানেক্টেড দেখাবে, না হলে হচ্ছে কানেক্টিং টু SSID থাকবে এবং এটা 1 সেকেন্ড পর পর সেটা হতেই থাকবে যতক্ষণ না কানেক্টেড হয়। এরপরে আমরা এই যে 3টা আলাদা কনস্ট্যান্ট ক্যারেক্টার নিয়েছিলাম, CERT, তারপরে হচ্ছে ডিভাইস সার্টিফিকেটের জন্য ক্লায়েন্ট সার্ট, এরপরে প্রাইভেট কি, এই 3টা নিয়েছিলাম। এই 3টা হচ্ছে আমরা লোড করে নিলাম, যে net.set CRT, তারপর সার্টিফিকেট এবং প্রাইভেট কি, এই 3টা হচ্ছে আমরা লোড করে নিয়েছি এবং MQTT হোস্ট আর হচ্ছে সেট কল ব্যাকটা আমরা ইনিশিয়ালাইজ করে নিয়েছি এবং এরপরে আমরা একটা লুপ চালাইছি যে থিং নেমের সাথে যদি কানেক্টেড হয় তাহলে হচ্ছে সে এই যে আমাদের যে AWS IoT কানেক্টেড সে দেখাবে, আর না হলে হচ্ছে কি দেখাবে এখানে কানেক্টিং টু AWS IoT, কারণ সার্ভারের সাথে তো আমাদের কানেকশন দিতে হবে। তো এখানে যদি আমাদের URLটা যদি ঠিকঠাক না থাকে, ইন পয়েন্ট যদি ঠিকঠাক না থাকে, ডিভাইস সার্টিফিকেটগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে কানেকশন কানেক্টিং টু AWS দেখাবে আর একটা সেম টাইমে দেখাবে যে AWS IoT টাইম আউট। তো কানেক্টেড যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এই ভয়েড পাবলিশ মেসেজ যেটা রয়েছে সেখানে হচ্ছে যে আমাদের যে MQTT টেস্ট দেখেছিলাম ওখানে হচ্ছে আমাদের এই ডক টাইম স্ট্যাম্প মানে হচ্ছে টাইমটা প্রিন্ট হবে, হিউমিডিটি প্রিন্ট হবে এবং টেম্পারেচারটা প্রিন্ট হবে। তো ডিরেক্টলি ওখানে কিন্তু আমাদের পাবলিশ করব যখন আমরা, তখন ওখানে কিন্তু আমরা দেখেছি অলরেডি যে এই জিনিসগুলো ওখানে পাবলিশ হচ্ছে। তো এরপরে আমরা হচ্ছে ভয়েস সেটআপের মধ্যে আমরা যে কনফিগারেশনের যে কাজগুলো রয়েছে, যেমন সিরিয়াল মনিটর, তারপরে DST.begin, এরপরে হচ্ছে কানেক্ট AWS, এই যে আমরা এখানে যে এটা নিয়েছিলাম কানেক্ট AWS এর যে ভয়েড যে ইউজার ডিফাইন ফাংশন নিয়েছিলাম সেগুলো হচ্ছে আমরা এখানে কল করে নিয়েছি। এখন আমরা লুপের মধ্যে কি করেছি, লুপের মধ্যে হচ্ছে আমাদের যেই 2টা ভ্যারিয়েবল নিয়েছিলাম H এবং T, এই 2টা ভ্যারিয়েবলের মধ্যে আমরা DST11 H-এর মধ্যে রাখছি কি DST.read humidity এবং T এর মধ্যে রাখছি কি DST.read temperature। এই 2টা ভ্যালু আমরা এই 2টা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করে নিয়েছি। তো যদি আমাদের এই 2টা ভ্যালু না আসে তাহলে হচ্ছে ফেল টু রিড না ফ্রম DST সেন্সর এটা দেখাবে, এবং যদি আমাদের ডাটাগুলো আসে তাহলে ডিরেক্টলি হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করবে যে হিউমিডিটি কত আছে, টেম্পারেচার কত আছে, এবং 2 সেকেন্ড পরপর কিন্তু সেটা তারা প্রিন্ট করতে থাকবে। তো এখানে একটা কন্ডিশনস চালাইছি যে যদি আমাদের AWSটা যদি কানেক্টেড হয়ে যায় তাহলে হচ্ছে পাবলিক মেসেজ যেটা রয়েছে, এই যে পাবলিশ মেসেজ, এইটা ডিরেক্টলি 1 সেকেন্ড আমাদের 6 সেকেন্ড পর পর সে প্রিন্ট হতে থাকবে। কারণ আমাদের এখানে কি দেওয়া আছে, ইন্টারভালের টাইম কত দেওয়া আছে, ইন্টারভাল কিন্তু আমরা দিয়েছিলাম এখানে 5000 মিলিসেকেন্ড, রাইট? তো এখানে তাই হবে যে এখানে যদি লাস্ট মিলিসেকেন্ড যদি ইন্টারভালের থেকে বড় হয় তাহলে আমাদের পাবলিশ মেসেজটা সেন্ড হয়ে যাবে। তো এগুলো হচ্ছে সব কিছু এভাবেই মানে হচ্ছে আপনাদেরকে প্রোগ্রাম করতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের মূল কোড। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে বোর্ডটা সিলেক্ট করব এবং কম পোর্ট দিব, দেন হচ্ছে আমরা এখানে আপলোডে ক্লিক করব। তো এখানে আপলোড হইতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। তো আমাদের হচ্ছে কোডটি আমাদের যে মডিউল যেটা মাইক্রো কন্ট্রোলার রয়েছে সেখানে কিন্তু আপলোড অলরেডি হচ্ছে।
তো আমরা এখন সিরিয়াল মনিটরে চলে যাব। এরপর হচ্ছে আমরা আমাদের যে বিটা রয়েছে সেটা কানেক্টেড হয়েছে। দেখুন আমাদের ওয়াইফাইটি কানেক্টেড হয়েছে। তো সেটিং টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে এখন হচ্ছে কানেক্টিং টু এডাব্লিউএসটাও কানেক্টেড হয়ে গেছে এবং টেম্পারেচার এবং হিউমিডিটি ডিরেক্টলি কিন্তু আমাদের এখানে শো করছে এবং কোন টাইমে কত কী বার সেগুলো কিন্তু ডিরেক্টলি শো করছে। তো আশা করা যায় হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। এই প্রজেক্টটি এই টপিকটি হচ্ছে অনেক ইজি, অনেক হচ্ছে মানে সহজ, আপনাদের হয়তো বা বুঝতে সমস্যা হয়নি, আপনারা বাসায় ট্রাই করবেন, আর না পারলে তো আমি আছি, কোনো সমস্যা নাই। তো হোপফুলি আপনারা সাকসেসফুল হবেন এবং এটা অনেক ইজি। তো আমি আপনাদেরকে বলবো যে নট অনলি একটা সেন্সর দিয়ে আপনারা হচ্ছে অনেকগুলো সেন্সর দিয়ে এটা অ্যাপ্লাই করবেন এবং দেখবেন যে ডাটাগুলো ঠিকঠাকভাবে আমাদের টেবিলে আসছে কিনা অ্যান্ড ডাটাগুলো ঠিকঠাকভাবে পাবলিশ হচ্ছে কিনা। তো আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আমরা রিয়েল একটা ফুল একটি ওয়েদার মনিটরিং প্রজেক্ট আমরা হচ্ছে কীভাবে এডাব্লিউএসে কীভাবে আমরা ডাটাগুলো পাবলিশ করব সেই জিনিসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, হ্যান্ডস অন প্রজেক্ট দেখব। তো সেই পর্যন্তই আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।